যেই সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিবে। তারা নতুন একটা বিজয় দিবস পেয়ে গিয়েছে 5ই আগস্ট 2024। কিন্তু বিশ্বাস করুন, বাংলাদেশে এই মুহূর্তে যে অচলাবস্থা, যেখানে মৌলবাদীরা পুরো ঘিরে ফেলেছে গোটা বাংলাদেশ, এইখানে ভারতের কোনো হস্তক্ষেপ নেই। আপনারা নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করছেন এবং নিজেরাই বলছেন আমরা তৃতীয় স্বাধীনতা চাই। তোমাদের বিপক্ষে কারা, তোমাদের সার্বভৌমত্ব নষ্ট করছে কারা? ভারত, দিল্লি, আমি বলছি না, সবাই বলছে। কিন্তু এই তথাকথিত জুলাই বিপ্লবী যারা রাতারাতি সরকারে চলে এসছে, প্রশাসনের নাম লিখিয়ে দিয়েছে, এখন স্বপ্ন দেখছে এমপি হওয়ার, আমি তাদের কথা বলছি। কি বলছেন? 71 ও 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। 24-এর দালাল কারা? আওয়ামী লীগ। 24-এর দালাল কারা? ভারত। আর 71-এর দালাল কারা? যে ভারতীয় দূতাবাস ভবন এদেশে থাকার কোনো অধিকার নেই, সার্জিস আলম। রাখিস না, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। বলছে বাংলাদেশ অস্থিতিশীল হলে গোটা বিশ্বে আগুন জ্বলবে। এ তো তুই তো সবচেয়ে বড় জঙ্গি। এই কথা যারা বলে তারা হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি। এই কথা বলার জন্যই সার্জিস আলমকে অ্যারেস্ট করা উচিত। কি চায় বাচ্চা বাচ্চা ছেলে? যুদ্ধ চায়, যুদ্ধ চায়। ভারতের সঙ্গে যুদ্ধ হলে পারবি তোরা? পারবি? আধ বেলা লাগবে না, 24 ঘন্টা একদিন তো, 12 ঘন্টাও লাগবে না। যেরকম আসিম মুনিম পড়েছিলেন ঠিক একই কথা সার্জিস আলমের মুখে। তারা বুঝতে পারছেন পাকিস্তানের পুরো ফর্মুলায় চলছে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বড় বড় ডায়লগ দিলেই মহান হওয়া যায় না, মহান হতে গেলে মহান কাজ করতে হয়, যে কাজ করে গিয়েছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই বিজয় দিবস শুধুমাত্র বাংলাদেশের নয়, এই বিজয় দিবস ভারতের, এই বিজয় দিবস রাশিয়ারও। আর তাই প্রতি বছরের মতো 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন হয়েছে ভারতেও। কিন্তু দুঃখের বিষয়, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের নতুন বাংলাদেশ গত বছরের মতো এই বছরেও বিজয় দিবস উদযাপন করল না কোনো কুচকাওয়াজের আয়োজন। সেনাবাহিনী ব্যস্ত প্রতিরক্ষা নিয়ে। কি হয় কেন ব্যস্ত সেটাও বলছি। ওয়াকরুজ্জামানের টিকিপাত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি এখন জটিল সমস্যায় জর্জরিত। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় একের পর এক পোস্ট করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। বুঝতে পারছেন? এই যে অন্তর্বর্তী সরকারের নতুন যে জুলাই বিপ্লবীরা, এই যে নতুন বাংলাদেশ, তারা একটা নতুন বিজয় দিবস পেয়ে গিয়েছে। 16ই ডিসেম্বর কি হবে আর উদযাপন করে? তারা নতুন একটা বিজয় দিবস পেয়ে গিয়েছে 5ই আগস্ট 2024। এখন সেই দিনটাই তো সেলিব্রেট করতে হবে, তাই না? সেই দিনটাই তো আসল। 1971-এর 16ই ডিসেম্বর কি এমন হয়েছিল, কি হয়েছিল? কিন্তু এখানেই তারা ক্ষান্ত নয়, তারা আরও একটা স্বাধীনতা চাইছে, আরও একটা। এবার স্বাধীনতা কার থেকে? প্রথম স্বাধীনতা তারা পেয়েছিল পাকিস্তানের হাত থেকে। যারা স্বাধীনতা আনলো তারাই বলছে নাকি স্বৈরাচারী আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগের কাছ থেকে 2024-এ তারা স্বাধীনতা পেয়েছে কারা? রাজাকার বাহিনীরা। এবার রাজাকার বাহিনীদের টার্গেট হচ্ছে ভারত। বুঝতে পারছেন? ভারত কি করেছে বাংলাদেশে? কিছুই তো করেনি, এখনো পর্যন্ত শান্ত আছে, কোনো হস্তক্ষেপ করেনি। এত কাণ্ড ঘটে গেল, শুধু মানবিকতার খাতিরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। যেরকমটা হয় যে কোনো দেশের, পার্শ্ববর্তী দেশের, প্রতিবেশী দেশের, তারা রাজনীতির শিকার, তাই তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় ভারতে। ঠিক যেভাবে দলাই লামাকে আশ্রয় দিয়েছিল ভারত, ভেবে নিন না শেখ হাসিনাকে সেরকমই একটা রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে ভারতে। কিন্তু বিশ্বাস করুন, বাংলাদেশে এই মুহূর্তে যে অচলাবস্থা, যেখানে মৌলবাদীরা পুরো ঘিরে ফেলেছে গোটা বাংলাদেশ, এইখানে ভারতের কোনো হস্তক্ষেপ নেই। আপনারা নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করছেন এবং নিজেরাই বলছেন আমরা তৃতীয় স্বাধীনতা চাই। আজকে রণক্ষেত্রে আমরা হেডলাইন রেখেছি তৃতীয় স্বাধীনতা চায় বাংলাদেশ। থাম্বনেলে আপনারা দেখেছেন একটা কোশ্চেন আছে,
যুদ্ধ চায় বাংলাদেশ? বাংলাদেশ কি যুদ্ধ চায়? না হলে তৃতীয় স্বাধীনতা কোথা থেকে পাবে? কিসের হবে? মানে কেন হঠাৎ করে আর একটা দেশ কতবার স্বাধীনতা পেতে হয়? একটা দেশের কটা স্বাধীনতা দরকার হয়? যখন আপনি বুঝতে পারছেন যে এই স্বাধীনতাও স্বাধীনতা নয়, তাহলে বুঝে নিতে হবে যারা স্বাধীনতার পক্ষে কথা বলছে, মেয়েকে স্বাধীনতার পক্ষে কথা বলছে, তারাও আসলে স্বাধীনতাকামী নয়। তাহলে চলুন বেশি দীর্ঘায়িত করব না, ইন্ট্রো শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, কেন আমি আজকে এই এপিসোডের নাম রেখেছি তৃতীয় স্বাধীনতা চায় বাংলাদেশ। এই কথা আমরা বলছি না, দেখুন তৃতীয় স্বাধীনতাকে কোট আনকোটে রেখেছি। এই কথাটা বলছেন হাসনাত আবদুল্লাহ, ওই যে জুলাই বিপ্লবী, কালকের ছোকরা। তার আগে আমি রেখেছি প্রথম স্লাইডে যে ওসমান হাদির এই মুহূর্তে শারীরিক অবস্থা ঠিক কীরকম। বলছে সিঙ্গাপুরে ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আমি গত এপিসোডেই আপনাদের বলেছিলাম যে তিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন, তার একটা অস্ত্রোপচারও হয়েছে এবং তাকে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স করে অন্যত্র নিয়ে যাওয়া হতে পারে। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কি বলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে হাদির শারীরিক অবস্থার উন্নতির সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। সোমবার 15 ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আর এতেই পিলে চমকে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওই সার্জিস হাসনাত নাহিদ ইসলামদের। তারা তো এটা চায়নি, তারা চেয়েছিল এই ওসমান হাদি যাতে এই পৃথিবী থেকে সরে যায়। সব ঘেটে গুবলট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাই রাগ তাদের আরও মাথাচাড়া দিচ্ছে। কার বিরুদ্ধে রাগ? কিসের জন্য রাগ? সাধারণ মানুষকে বোঝাতে হবে তো আমরা তোমাদের পক্ষে, আর তোমাদের বিপক্ষে কারা? তোমাদের সার্বভৌমত্ব নষ্ট করছে কারা? ভারত, দিল্লি। আমি বলছি না, সবাই বলছে। কিন্তু এই তথাকথিত জুলাই বিপ্লবী যারা রাতারাতি সরকারে চলে এসছে, প্রশাসনের নাম লিখিয়ে দিয়েছে, এখন স্বপ্ন দেখছে এমপি হওয়ার, আমি তাদের কথা বলছি। আপনারা চিনে নিন কে আপনাদের পক্ষে আর কে আপনাদের বিপক্ষে। আজ সেই দিন যেই দিন আপনাদের বিচার করার জন্য একদম উপযুক্ত, 16 ডিসেম্বর। বলছে ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কে? এই কবির। অন্যদিকে যখন এই অবস্থা, ওসমান হাদির শারীরিক উন্নতি হচ্ছে, একদিকে তাকে যারা গুলি করেছে সেই ধরপাকড় চলছে। এদিকে বলা হচ্ছে ভারতে পালিয়ে গেছে কয়েকজন, আবার ভেতরেও ধরপাকড় চলছে। ফয়সালকে এখনও ধরতে পারিনি। আমি তো গ্যারেন্টি দিয়ে গত এপিসোডেই বলেছিলাম যে এই ফয়সালকে এরাই বরাত দিয়েছিল, যাকে ওসমান হাদিকে খুন করে দাও, ওকে দরকার নেই, ও থাকলে সমস্যা বাড়বে বই কি কমবে না। আর যখন পুরো জিনিসটা হয়ে গেল তখন ফয়সালকে লুকিয়ে রেখেছে ওরা নিজেই, বলছে ভারতে চলে গেছে। কেন ভারতে আসবে ভাই? এই কথাটা সবসময় মনে রাখবেন, ভারত হচ্ছে সেই দেশ যে দেশে কোনো অপরাধী কিন্তু ছাড় পায় না, কোনো অপরাধী ছাড় পায় না। আপনাদের বাংলাদেশেই তো কত জঙ্গি কার্যকলাপ করে ভারতে এসে গা ঢাকা দেয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে। আর আমাদের পশ্চিমবঙ্গবাসীরা, তাদের পুলিশের প্রতি ক্ষোভ বিক্ষোভ রয়েছে, আমি জানি, মানি, কিন্তু তারাও এক কথা স্বীকার করবে যে পশ্চিমবঙ্গের যে রাজ্য পুলিশ, এই রাজ্য পুলিশ কিন্তু সেরা এক্ষেত্রে। কোথায় কি জঙ্গি লুকিয়ে রয়েছে, কোন জায়গায়, কোথায় ভাড়া বাড়িতে রয়েছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশই খুঁজে বার করে। সুনাম রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের এই কারণে। এরকম তো কত হয়েছে, আপনাদের ওখানে খুন করে ভারত এসে গা ঢাকা দিয়েছে, তাদেরকে আবার আমরা গ্রেফতার করে প্রত্যর্পণ করেছি। এই ঘটনা তো ভুরি ভুরি রয়েছে। আপনাদের মনে আছে টেরেন্স জ্যাকসন ঢাকার হোটেলে রহস্যজনকভাবে যে খুন হয়ে যায়, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, কারণ সে তো আমেরিকার এজেন্ট ছিল, সিআইএর এজেন্ট ছিল। সেই খবর বাংলাদেশে ঢাকার বাইরে পর্যন্ত যেতে দেয়নি আমেরিকান রাষ্ট্রদূতেরা, বুঝতে পারছেন? সেই খুনটা কে করেছিল, সেই প্রশ্নের উত্তর আপনারা চাইবেন না? খালি ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে আর ভারতকে
ট্রিগারের সামনে রেখে দাও, তাহলে বাংলাদেশবাসীকে আমরা ভুল বোঝাতে পারবো। আর সেই কারণে এই ধরনের অ্যারেস্টগুলো হচ্ছে। ফয়সালের ঘনিষ্ঠ সহযোগীকে এই কবির, তাকে অ্যারেস্ট করা হয়েছে, গিয়েছিলেন হাদির কালচারাল সেন্টারেও। বলছে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির পর হত্যা চেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গত রবিবার রাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল সোমবার র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। কবির দাঁত ভাঙা কবির নামে পরিচিত। র্যাবের ভাষ্যমতে কবির ঘটনার কয়েকদিন আগে মাসুদ করিমের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। নাইম উল হক আরও জানান, কবিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগও নাকি রয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরীফ ওসমান হাদিকে গুলির পরপরই গা ঢাকা দেন কবির। তিনি ফতুল্লায় এক স্বজনের বাসায় আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকেই র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন। কিন্তু ফয়সাল তিনি কোথায় আছেন? আর এই কবির, তার কি আদৌ কোনো হস্তক্ষেপ রয়েছে এই ঘটনায়? সেটাও কিন্তু প্রশ্নাতীত। বলছে দেখুন, এবার ৩ নম্বর আমি রেখেছি এই সমস্ত ঘটনা নিয়ে। জুলাই যারা বিপ্লবী, তথাকথিত বিপ্লবী, যারা এই মুহূর্তে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, কেউ উপদেষ্টা হয়ে, কেউ উপদেষ্টা না হয়েও, তাদের বক্তব্যগুলো আপনাদের শোনাচ্ছি। গায়ের লোম খাড়া হয়ে যাবে, বলে দিলাম। দেখুন, সময় করেছে, বলছে ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। নাহিদ ইসলাম বলছে এই কথাটা নাহিদ ইসলাম ১৬ই ডিসেম্বরই বলেছেন সকালবেলা। কি বলছেন? ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। ২৪-এর দালাল কারা? আওয়ামী লীগ। ২৪-এর দালাল কারা? ভারত। আর ৭১-এর দালাল কারা? মেলাতে পারছেন? ৭১ আর ২৪ কি মেলাতে পারছেন? এই কথাটা নাহিদ ইসলাম বলার মানে কি? কি কারণে বলেছেন? পুরো কথা তিনি যেটা বলেছেন যে এই ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা, সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে, কিন্তু ৫৪ বছরে বারবার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কে করেছে প্রতারণা? কে করেছে? আওয়ামী লীগ, ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া, আমেরিকা, অনেক অপশান দিয়ে দিলাম, যে কোনো একটা চুজ করুন। নাহিদ ইসলামদের পক্ষে যারা রয়েছেন তারা কমেন্টে লিখুন প্রতারণাটা কে করেছে। নাহিদ ইসলাম কাদেরকে বলতে চাইছেন? বলছে সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়। আর এখন যেটা চলছে, আপনারা নিজেদের মানুষকে নিজেরাই খুন করে দিচ্ছেন। কোনো অন্য মত চলবে না, কেউ কথা বলতে পারে না। আওয়ামী লীগের একটা কর্মী সমর্থকও তাদের প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে না। এই যে পরিস্থিতি চলছে, আইন শৃঙ্খলা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। নাহিদ ইসলাম এই বক্তব্যে তিনি বলছেন যে আইন শৃঙ্খলা নেই দেশে, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে, সরকার ব্যর্থ বলছেন নাহিদ ইসলাম। বলছে এনসিপির আহ্বায়ক বলছেন ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। গণভোটে হ্যাঁর পক্ষে জনজোয়ার করতে এনসিপির প্রার্থীরা কাজ করবেন। কিছুদিন আগে মাত্র ১২ই ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছে তোরই এক সঙ্গী ওসমান হাদি, একসঙ্গে যারা পথে নেমেছিলি জুলাই বিপ্লবে। আর ২-৩ দিনের মধ্যে ভুলে গেলি, এখন তারা ভোট নিয়ে নেমে পড়েছে। যেখানে ওসমান হাদির স্মরণে স্মৃতি জ্ঞাপন করছে যে না ভালো ছিল, এই ছিল, তার বিরুদ্ধে যেটা হয়েছে, এই গুলি যারা চালিয়েছে তাদেরকে আমরা খুঁজে বার করতে হবে, সরকারের এটা দায়। এই কথাগুলো বলার মাঝে এই কথা মানায়? বলছে গণভোটে হ্যাঁর পক্ষে জনজোয়ার করতে এনসিপি প্রার্থীরা কাজ করছেন। বুঝতে পারছেন? তাদের মাথায় এখন ঘুরছে গণভোট, তাদের মাথায় ঘুরছে এখন নির্বাচন। গুলিমার ওসমান হাদির মতন এই ছেলে মেয়েদের দরকার নেই। নাহিদ ইসলাম বলছেন ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল, তারা নির্বাচন বানচালের চক্রান্ত করছে। হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার পুলিশের ওপর নির্ভর হয়ে আমাদের জীবন নিরাপদ করতে পারবে না। শুনুন কি বলেছেন নাহিদ ইসলাম। যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ। আমরা সরকারের প্রতি বারবার বলেছি ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে
যারা হত্যার চেষ্টা করেছে, গুলি চালিয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই এই সরকার। আমাদেরকে আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে যে আমরা ঐক্যবদ্ধ আছি। ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। বুঝতে পারছেন? নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, আরো ভালোভাবে বলছি, উনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ডান হাত। জুলাই বিপ্লব, যেটা মেটাকিউলাস ডিজাইন, তার অন্যতম হোতা। তিনি বলছেন যে এই সরকারের প্রশাসনের ওপর আমাদের কোনো আস্থা নেই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই নিতে হবে। পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারবে না, কোনদিন আমিও গুলি খেয়ে যাব। বুঝতে পারছেন তার বক্তব্যের মূল কথা? এবার দেখুন আরেকজন হোতা, এর নাম হচ্ছে সার্জিস আলম, প্রত্যেকেই চেনেন আপনারা। ইনি আবার নাহিদ ইসলামের থেকে এক কাঠি বেড়ে তিনি বলছেন যে ভারতীয় দূতাবাস ভবন এদেশে থাকার কোনো অধিকার নেই। সার্জিস আলম, রাখিস না, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। এমনিও বাংলাদেশকে কোনো দেশ পোছে না, রাষ্ট্রসংঘে বাংলাদেশের একদম র্যাঙ্ক পুরো তলানিতে, সেখানে গণতন্ত্র বলে কিচ্ছু নেই। পৃথিবীর প্রত্যেকটা দেশ এই মুহূর্তে জেনে গেছে। আর এই অবস্থা দাঁড়িয়ে তোদের এই জ্বালাময়ী ভাষণ, ভারত বিরোধী বক্তব্য কিন্তু আরও খাটো করে দিচ্ছে বিশ্বের কাছে, বাংলাদেশকে আরও খাটো করে দিচ্ছে। এই ধরনের কথা একজন ছাত্র নেতা, এর মুখটা দেখুন, ভালো করে দাড়ি গজায়নি, বুঝতে পারছেন? একদিনও সেভিং করতে হয় না, গোপটা দেখলেই বুঝতে পারবেন। গোপ নয়, ওটা লোম, বুঝতে পারছেন? দাঁত টিপলে দুধ বেরোবে। আর এই কথাগুলো কে বলছে? সার্জিস আলম বলছে ভারতের সঙ্গে, ভারতের হাই কমিশনার এখানে থাকার দরকার নেই, বন্ধ করে দাও ভবন। কেন? তার কারণ বলছে, এই যে সোমবার রাজধানীতে একটা কি হয়েছিল, যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, তার স্মরণে যে গুলিবিদ্ধ হয়েছে তার একটা প্রতিবাদ। বলছে সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে কথা বলেন তিনি। এই একটা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ তৈরি করা হয়েছিল, শোক সমাবেশ। এই যে গুলিবিদ্ধ হলো, এরপর তাদের কি কর্মকাণ্ড হবে সেই সমস্ত ইনকিলাব মঞ্চের, সেখানে এরা উপস্থিত ছিল। এই ধরনের বাচ্চা ছেলেগুলোকে সেখানে উপস্থিত করানো হয়েছিল, যারা ভারতের প্রতি জ্বালাময়ী ভাষণ দেবে আর ওই বাংলাদেশের মৌলবাদীদের উজ্জীবিত করবে। বলছে সার্জিস আলম, আরও বলেন আবু সাইদের বুকে গুলি চালিয়ে দমানোর চেষ্টা করা হয়েছিল। কে চালিয়েছিল আবু সাইদের বুকে গুলি? সেই প্রমাণ আপনাদের আমি দিয়েছি, এপিসোডটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আরেকবার দেখে নেবেন। তবে তা পারেনি। তেমনিভাবে হাদির ওপর হামলা করে আমাদের স্পিরিটকে দমানোর চেষ্টা করা হয়েছে, তবে এদেশের লাখো হাদি বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না। আগে হাতির কাছে যা, ওসমান হাদির কাছে যা, সেখানে গিয়ে ক্ষমা চা যে তোর সঙ্গে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত, আমরা লজ্জিত। বুঝতে পেরেছেন? এই শহীদ মিনারে এসে বড় বড় ভাষণ দেওয়ার কোনো মানে নেই। সার্জিস বলেন খুনি হাসিনা হাদির হামলাকারীদের ভারতে আশ্রয় দিয়ে এদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে তা হবে না। আর কি বলেন? আর বলেন ভারতের এই যে দূতাবাস, হাই কমিশন, এটা এদেশে রাখার কোনো দরকার নেই, তুলে দিন। শুনুন কি বলেছে। বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, স্পিরিট ওই ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এই কমিশনের ওই মানুষদের ওই বিল্ডিং গুলোর এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। শুধু একটাই সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশে আমাদের স্বাধীনতাকে, আকাঙ্ক্ষাকে, বিপ্লবকে, ওসমান হাদিদেরকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেই আগুন এই বাংলাদেশ থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। শুনলেন? আসিম মুনির একবার বলেছিলেন যদি পাকিস্তানে হামলা হয় তাহলে সেই হামলার আগুন গোটা বিশ্বে জ্বলবে। আর এই সার্জিস আলম হচ্ছেন আসিম মুনির 2, তিনিও একই কথা বলে দিলেন। আসলে এই কথাগুলো শেখায় কারা? পাকিস্তান থেকে শিখে এসছে। বলছে বাংলাদেশ অস্থিতিশীল হলে গোটা বিশ্বে আগুন জ্বলবে। তুই তো সবচেয়ে বড় জঙ্গি। এই কথা যারা বলে তারা হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি। এই কথা বলার জন্যই সার্জিস আলমকে অ্যারেস্ট করা উচিত, কিন্তু তারা তো উস্কানিমূলক বক্তব্য দেয় না।
উস্কানিমূলক বক্তব্য শুধু শেখ হাসিনা দেন। তিনি আওয়ামী লীগ কর্মী সমর্থকদের এক হতে বলেন। তিনি বলেন যাদের উপর অত্যাচার হচ্ছে, যাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারা এক হও, এক হয়ে এই স্বৈরাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ করো। এই কথা তিনি বলেন বলে তিনি উস্কানি দেন। আর এই সার্জিস আলমরা বলছেন বাংলাদেশে আগুন জ্বললে গোটা বিশ্বে আগুন জ্বলবে, সেটা কোনো উস্কানিমূলক বক্তব্য নয়। আমি প্রশ্ন করতে চাই, সেটা কোনো উস্কানিমূলক বক্তব্য নয়? কি চায় এরা? কি চায়? বাচ্চা বাচ্চা ছেলে যুদ্ধ চায়? যুদ্ধ চায়? ভারতের সঙ্গে যুদ্ধ হলে পারবি তোরা? পারবি? আধ বেলা লাগবে না, 24 ঘন্টা একদিন তো, 12 ঘন্টাও লাগবে না, 12 ঘন্টাও লাগবে না। কিন্তু বারবার আমি বলে দিচ্ছি, সাবধান করছি, ভারত কখনো আগে আক্রমণ করে না, যতই এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তোরা দিস না কেন। ভারত অত বোকা নয়। আর ভারত এটাও জানে যে কোনো মুহূর্তে, যে কোনো সুযোগ নিয়ে এই ভোটের আগেই পরিস্থিতি অস্থিতিশীল করতে, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগুন জ্বালাতে তোদের জুড়ি মেলা ভার হবে। যত ভোট এগিয়ে আসবে তত তোরা চাইবি যে মৌলবাদীগুলোকে ঢুকিয়ে দিতে, জঙ্গিগুলোকে ভারতে ঢুকিয়ে দিতে। তার কারণ পরিস্থিতি অস্থিতিশীল হলে ভারত যদি কোনো রকমে একটা জঙ্গি কার্যকলাপের শিকার হয়, তাহলে ভারত তো পাল্টা দেবে। আর সেই পাল্টা দিলে পাকিস্তানের ট্যাকটিক্স, যেরকম আসিম মুনিম পড়েছিলেন, ঠিক একই কথা সার্জিস আলমের মুখে। তারা বুঝতে পারছেন পাকিস্তানের পুরো ফর্মুলায় চলছে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে বলে এসেছিলেন এবার এই হাসনাত আবদুল্লাহ এও আর এক জুলাই বিপ্লবী। বুঝতে পারছেন? এরও দাড়ি ওঠেনি, এরও এখনো দাড়ি ওঠেনি। বুঝতে পারছেন? খালি নাটক করে করে কথা বলেন, নাটক করে করে। বলছি যারা স্কুলে শিক্ষকতা করেন তারা নাকি স্বাধীনতার বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে কাজ করেন। যারা শিল্প সংস্কৃতি এইসব নিয়ে চর্চা করেন, নাটক করেন, অভিনয় করেন, গান করেন, তারা নাকি দেশের বিরুদ্ধে কাজ করেন বলেছে। এই শহীদ মিনারে দাঁড়িয়েই বলেছে হাসনাত আবদুল্লাহ, আমি বলছি না, ও নিজে বলেছে। সোশ্যাল মিডিয়ায় পাবেন, ভিডিওগুলো শুনে নিন। আমি শুধু ততটুকুই রেখেছি যতটুকু আমার প্রয়োজন আপনাকে আমি শোনাবো ওই জ্বালাময়ী ভাষণ। তারা যে পুরো দমে এই মুহূর্তে ভারতের সঙ্গে যুদ্ধ চাইছে সেটার প্রমাণ আমি আপনাদের দেব। বলছে আমার দেশ করেছে 7 সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। হাসনাত আবদুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসের চালা। ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে বলে এসেছিল, ও এবার ঢাকায় দাঁড়িয়েই, শহীদ মিনারে দাঁড়িয়েই বলছে। বুঝতে পারছেন কি বলছে? বলছে হাসনাত আবদুল্লাহ বলেন যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না, তাদের আশ্রয় ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন। আমরাও বলে দিচ্ছি আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে সেই 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবো। তোকে কে কানে কানে গিয়ে বলেছিল ভাই যে আমাদের 7 সিস্টার্স স্বাধীনতা চায়? এই তো অরুণাচল নিয়ে চীন কত কি করছে, পারছে কিছু? নাম বদলে দিয়েছে। মানে চীনের মতে অরুণাচলের নাম অরুণাচল প্রদেশই নয়, তাদের আবার নাম অন্য। কে মানছে? কে মানছে এই কথা? চীন ছাড়া আর কে মানছে? পৃথিবীর কোনো দেশ কি মানছে? রাষ্ট্রসংঘ কি মানছে? অরুণাচল প্রদেশ ভারতের ছিল, ভারতের থাকবে, এবং সেখানকার বাসিন্দারাও নিজেদেরকে ইন্ডিয়ান বলে গর্বিত অনুভব করে। ঠিক একইভাবে 7 সিস্টার্সের সমস্ত রাজ্যে যারা ভারতীয়, তারা নিজেদেরকে ভারতীয় পরিচয় দিতে গর্ববোধ করে। তোরা চাইলেও উস্কানি দিয়েও কিছু করতে পারবি না, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারলাম। বলছে তিনি আরো বলেন যারা এখনো দিল্লির তাবেদারি করছে তাদের বলছি আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা 3য় স্বাধীনতা অর্জন করব। কাদের বিরুদ্ধে লড়াই করবি? যারা এখনো দিল্লির তাবেদারি করছে। আর কারা তাবেদারি করছে দিল্লির? বাংলাদেশে দাঁড়িয়ে কারা করছে? সমস্ত আপনাদের যে বিপরীত শক্তি, ওই বিপরীত শক্তি যে আওয়ামী লীগের, তাদেরকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন তাদের কোনো অস্তিত্ব নেই। তাহলে দিল্লির হয়ে তাবেদারি কারা করছে? ওসমান হাদিরা করছে কি? যদি তাই করতো তাহলে কি ওই গ্রেটার বাংলাদেশের পোস্ট করতে পারতো ফেসবুকে? কি অবস্থা দেখুন। জুলাই বিপ্লব হয়েছিল কোটা আন্দোলনের বিরুদ্ধে, আর সেই আন্দোলন এত বড় হয়ে গেল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করে ছাড়লো। আর সেই আন্দোলন এত বেশি এফেক্ট ফেলে দিল যে এরা রাতারাতি কোটিপতি হয়ে গেল।
গাড়ি বাড়ি সব হয়ে গেল, সরকারি উপদেষ্টাও হয়ে গেল, অনেকে এখন আবার ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন? একটা কোটা আন্দোলন, একটা এরকম আন্দোলন ভারতে প্রতিদিন হয়, প্রতিদিন হয়, কারণ এটা গণতন্ত্রের দেশ। এখানে প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার রয়েছে। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। আপনার জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আপনারা যদি দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা 1 আগস্ট, আমরা 3 আগস্ট 2024 সালে এই শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে 1 দফা দাবি দিয়েছিলাম, আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। ও ইনকিলাব, ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দেখুন, যখন আমি সব জুলাই বিপ্লবীদের কথাই বলছি, তখন এনার কথাও বলতে হয়। মেঘ মল্লার বসু, ইনিও একজন জুলাই বিপ্লবী। ইনিও সেই সময় 2024-এর জুলাই 16 তারিখের পর থেকে মাঠে নেমেছিলেন, ময়দানে নেমেছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। কিন্তু দেখুন, এই সম্প্রতি ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার একটি ফেসবুক পোস্ট 14ই ডিসেম্বর করেছিলেন দুপুর 1:04 কি লিখেছিলেন ভালো করে পড়ুন। শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীটি সরকার এখনও ধরতে পারে নাই, কিন্তু ইউনুস সাহেব পেজ থেকে হাদিকে নিয়ে 5-6টা পোস্ট করা হয়ে গিয়েছে। এই ঘটনা বোঝা জরুরি। বুঝতে পারছেন? মানে যে বা যারা খুন করার চেষ্টা করলো ওসমান হাদিকে, তাদের একজনকেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। ওই লোক দেখানো ফয়জালের স্ত্রী, তার শালা এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে। এরকমই লোক দেখানো কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। এরা আদৌ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা কেউ বলতে পারবে না, কোনো প্রমাণ নেই। কিন্তু লোক দেখানো গ্রেপ্তার চলছে, এবং লোক দেখানো প্রণয় ভার্মাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে এসে তার কাছে অভিযোগ করা হচ্ছে, সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে দেখুন আমরা কত কী করছি ওসমান হাদির জন্য। আর দিনে 5টা-6টা করে পোস্ট করছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। এখানেই প্রশ্নটা তুলে দিয়েছেন, যেটা করার সেটা করুন, অভিযুক্তদের আগে ধরুন, তারপর পোস্ট করবেন ফেসবুকে, তারপর রিচ বাড়াবেন নিজের পেজের। একদম শুরুর দিন থেকে এই সরকার প্রত্যেকটা ক্রাইসিস এবং ইস্যুকে দেখেছে পাবলিক রিলেশনস ক্রাইসিস হিসেবে। দেশের নিরাপত্তার অবস্থা খারাপ, পাঠায় দাও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নানাবিধ ফাটাকেষ্টগিরি করতে, তারপর সেগুলোর ক্লিপ বানায়ে বুঝাও স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক এঙ্গেজড। হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আওয়ামী আমলে হিন্দুদের ওপর হওয়া নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি গ্রাফিতি বানাও। বাউলদের প্রোগ্রাম গ্রামে গ্রামে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিশাল করে কুষ্টিয়ায় লালন মেলা করে দাও। আওয়ামী লীগ যাতে প্রমাণ না করতে পারে যে ইন্টারিম ব্যর্থ, এই নিজের নাক কাইটা পরের যাত্রাভঙ্গ করার অ্যাপ্রোচ আমাদের এইখানে আনছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তার মেটিকুলাস ডিজাইন এখনও চলছে। আমি তো বলবো ওসমান হাদি এই মেটিকুলাস ডিজাইনেরই শিকার, ঠিক যেভাবে আবু সাঈদ তিনিও তার প্রাণ চলে গিয়েছিল অকালে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর খেলা? না হলে লিখবেন কেন? এইও আরও একজন জুলাই বিপ্লবী মেঘমল্লার বসু বলছে আদতে সমস্যাটার সমাধান হবে কিভাবে তাই নিয়ে কোনো আগ্রহ নাই, কোনো কিছুতেই যাতে সমস্যা বলে ফ্রেম না করা যায় সেটা নিশ্চিত করাই যেন এখন আসল লড়াই। বুঝতে পারছেন? না হলে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে তিনি হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, ঠিক সেই সময় নাহিদ ইসলাম জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছে, গণভোটে প্রত্যেকটা মানুষ যাতে হ্যাঁতে টিক দেয়। তার কোনো মাথা ব্যথা নেই ওসমান হাদিকে নিয়ে। কেন মাথা ব্যথা নেই আমি আগের ভিডিওতেই বলেছি, ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবেন। এটাও বুঝতে পেরে যাবেন ওই ভিডিও দেখলে ওসমান হাদিকে আসলে গুলি করলো কে বা কারা।
বলছে শরীফ ওসমান হাদিকে চাঁদাবাজ গ্যাংস্টাররা গুলি করেছে, নাকি নির্বাচন পিছতে জামায়াত গুলি করেছে, নাকি আওয়ামী লীগ তাদের জঙ্গি কার্যকলাপের অংশ হিসেবে গুলি করেছে? এই বিষয়ে ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভের যে খেলা, এটা স্রেফ পলিটিক্স। আর এই পলিটিক্সই চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলছে আসল কাজ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা, ইনভেস্টিগেটেড করা এবং সকল পরিকল্পনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একটি সূত্র বলছে খুনি নাকি ভারতে পালিয়ে গেছে। এইটা কিভাবে হলো? কারা হইতে দিল? এর জন্য কারা দায়ী? যদি খুনি ভারতে পালিয়ে যায় কারা দায়ী? স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী, তাই তো? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী। কিন্তু সেই দায় তারা নিচ্ছে না, তারা পদত্যাগ করছে না। কি করছে? প্রণয় ভার্মাকে ডেকে নিয়ে আসছে, ভারতীয় হাই কমিশনারকে ডেকে নিয়ে আসছে তাদের মন্ত্রণালয়ে, নিয়ে এসে তাকে অভিযোগ করছে, লোক দেখাচ্ছে, দেখুন আমরা কত কি কাজ করছি, ভারতকে একদম বুঝিয়ে দিচ্ছি ভারতের অবস্থান। কিচ্ছু পারছিস না, কিচ্ছু না। বড় বড় ডায়লগ দিলেই মহান হওয়া যায় না, মহান হতে গেলে মহান কাজ করতে হয়, যে কাজ করে গিয়েছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। একটা দেশ স্বাধীন করে দেখিয়ে দিয়েছিলেন তিনি। আর তোরা সেই স্বাধীন দেশটাকে নিয়ে ছেলে খেলা করছিস, ছেলে খেলা করছিস। দ্বিতীয় স্বাধীনতা পেয়ে গেছিস বলছিস, আবার বলছিস তৃতীয় স্বাধীনতাও দরকার। কি হিপোক্রেসি! বলছে এই পুরো ঘটনায় মির্জা আব্বাস, প্রথম আলো, শাহবাগী বামপন্থী সবাই রে গালি দিতে পারতেছেন, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা যে সর্বৈব ব্যর্থ এই কথাটা উচ্চারণ করতে পারতেছেন না যারা, তারা হয় ধান্দাবাজ না হয় উন্মাদ। একদম বাস্তব কথা বলে দিয়েছেন, বাস্তব কথা বলে দিয়েছেন। কিন্তু দেখুন এই পোস্টটা 14 তারিখ থেকে ভীষণ পরিমাণে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ভীষণ পরিমাণে ভাইরাল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কি চোখ খুলছে? নাহিদ ইসলাম কি স্বীকার করে নেবে? সার্জিস আলমরা, হাসনাত আবদুল্লারা এরা কি স্বীকার করে নেবে, নাকি এখনো তারা ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য জাহির রাখবে? কোনটা? আমি আবারও বলছি, ভারত কিন্তু আক্রমণ করবে না, যতই উস্কানিমূলক বক্তব্য রাখুক না কেন। ভারত কিন্তু আক্রমণ করবে না। ভারত জানে এটা টোপ ফেলছে, টোপ যেভাবে মাছ ধরে না ঠিক সেইভাবে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষজন আপনারা বুঝে নিন, আপনাদের পক্ষে কিন্তু এরা অত্যন্ত ক্ষতিকর। আজকে নিজেদের মধ্যে কাটাকাটি হচ্ছে, কালকে এই রাস্তার ঘটনা আপনার ঘরেও ঢুকে যেতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। 2024-এর 5ই আগস্ট জুলাই বিপ্লব আপনারা দেখেছেন, ঘরে ঢুকে ঢুকে আগুন জ্বালানো হয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থক হওয়ার কারণে। এবার আওয়ামী লীগও আর করতে হবে না। আপনি শুধু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, দেখুন তারপর কি হয়। দেখুন, ভারতকে কিচ্ছু করতে হবে না, যুদ্ধ এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা নিজেরাই বাঁধিয়ে দেবে, নিজেরাই বাঁধিয়ে দেবে। সেই দিন আর বেশি দূরে নেই যেদিন সিভিল ওয়ারে জড়িয়ে যাবে বাংলাদেশ। আর এর জন্য প্রধান উপদেষ্টাই হবে প্রধান অভিযুক্ত। আমার এই এপিসোডটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অনেক কিছু আপনাদের জানালাম, সেগুলো অন্যদের আপনারা জানানোর সুযোগ করে দেবেন, নিজেদের মতামত দেবেন। বেশ কিছু প্রশ্ন রেখেছি আপনাদের সামনে, সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখবেন। লাইক করবেন অবশ্যই ভিডিওটি, যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এই ভিডিও। আপনাদের লাইক করতে কোনো পয়সা খরচ হবে না, কিন্তু আমাদের কাছে আপনাদের একটা লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।